মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন তৃতীয় পর্ব। নির্জন দুপুরে যখন কোনো কিছুই ভালো লাগে না, তখন বাড়ি থেকে বেরিয়ে পড়তে ইচ্ছে করে সরলার। দুখানা জুড়ি গাড়ি আছে বাড়িতে, ইচ্ছে করলেই সে বেরোতে পারে, কিন্তু মায়ের অনুমতি নেবার প্রয়োজন। স্বর্ণকুমারের মহল 3 তলায়। তিনিও দুপুরে ঘুমোন না, নিজস্ব লেখালেখি পত্রিকা সম্পাদনার কাজ করেন। সংসার পরিচালনায় বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর। দাসদাসীরা কেউ ওপরে ওঠে না। অপরাহ্নে 5টা থেকে 5:30 পর্যন্ত বাড়ির লোকদের সঙ্গে কথা বলার নির্ধারিত সময়। তখন তিনি নিচে নেমে আসেন। সরলা মায়ের মহলে এসে দেখল স্বর্ণকুমারী মস্ত বড় টেবিলে অনেক কাগজপত্র ছড়িয়ে খুব মনোযোগ দিয়ে কিছু লিখছেন। সরলা দুবার ডাকল, মা মা। মেয়ের ডাক শুনেও কিন্তু স্বর্ণকুমারী মুখ তুললেন না। মা, আমি একবার জোড়াসাঁকো যাব, একটা গাড়ি নিতে পারি? স্বর্ণকুমারী এবারে লেখা বন্ধ করে মেয়ের মুখের দিকে ঠান্ডা দৃষ্টিতে চেয়ে রইলেন। মা, বাড়িতে ভালো লাগছে না, একবার ও বাড়িতে যেতে চাই। সরলা, তুমি দেখলে আমি লিখছি, এ সময় কি এরকম একটা সাধারণ কথা আমাকে না বললে চলতো না? বিকেলবেলা বলতে পারতে। আমার যে এখন যেতে ইচ্ছে করছে। ইচ্ছে করলে যাবে, তার জন্য আমার লেখা নষ্ট করাটা কি ঠিক? সেমিজ সায়া পরে নিয়ে শাড়ি বদল করে বেরিয়ে পড়ল সরলা। তার মুখখানি অভিমানে ভরা। মাকে সে কোনোদিনই নিজের করে পেল না, জানল না কাকে বলে মাতৃস্নেহ। সরলা ভাবল, জ্যোতি মামা কিংবা রবি মামা লিখতে বসেন, তখন বিবি কিংবা আমি কাছে গিয়ে ডাকলে ওরা একটুও বিরক্ত হন না, লেখা থামিয়ে গল্প জুড়ে দেন। ওদের চেয়েও কি মায়ের সাহিত্য সাধনা বেশি গুরুত্বপূর্ণ? সরলা হঠাৎ ঠিক করল সেই বাড়ি ছেড়ে চলে যাবে। প্রতিটি দিন একঘেয়ে হয়ে আসছে। মায়ের কাছ থেকে সে দূরে সরে যেতে চায়। ভাবল, দূরে গিয়ে দেখা যাক মা আমার অভাব কোনোদিন বোধ করেন কিনা। ইচ্ছে করলে সে জোড়াসাঁকোর বাড়িতে থাকতে পারে, কিংবা বীরজিতলায় বিবিদের সঙ্গে। কিন্তু সেই বা কদিন? আরও দূরে যেতে হবে। আমি চাকরি নিয়ে বিদেশে চলে যাব। ছেলেরা বিদেশে যায়, আমি কেন পারবো না? নিজের এই ভাবনায় সরলার মন নেচে উঠল। হ্যাঁ, আমি বিদেশেই চলে যাব। মা বাবার মত পাওয়া যাবে কি? না পাওয়া গেলেও আমি জোর করে, হ্যাঁ জোর করেই কিছু কিছু প্রথা ভাঙতে হয়। তবে একজনের মত নিতেই হবে। এই বংশের যিনি প্যাট্রিয়ার্ক, গোষ্ঠীপতি, তাঁর মতামত অগ্রাহ্য করার ক্ষমতা সরলার এখনো নেই। সৌভাগ্যবশত আজই চুঁচুড়া থেকে হঠাৎ কোনো প্রয়োজনে এসেছেন দেবেন্দ্রনাথ। সরলা গিয়ে তাঁকে প্রণাম করে নিজের অভিপ্রায় জানালো। দেবেন্দ্রনাথ কিছুটা বিস্মিত হলেও ক্রুদ্ধ হলেন না। ধীর স্বরে বললেন, সময় প্রবাহে কত রকম পরিবর্তনই তো দেখছি। এর প্রতিরোধ করতে যাওয়া বিড়ম্বনা মাত্র। তোমার যদি এরকম অভিপ্রায় হয়ে থাকে, আমার আশীর্বাদ পাবে। তা কোথায় যাবে? এখনো কিছু ঠিক হয়নি। ঠিক হলে আমাকে জানিও। যাবার আগে দেখা করে যেও। সরলা, তুমি নাকি বিবাহ করতে চাও না? বিবাহের বয়স পার হতে চলল যে। সবাই শুধু আমাকেই এই কথা বলে কেন? বিবিরও তো এখনো বিয়ে হয়নি। সে তো মেম সাহেব, তাদের কি বিবাহের বয়স থাকে? বিবি আমার কাছে তোমার মতন দেখা করতেও আসে না। শোনো সরলা, কুমারী থাকা ঠিক নয়। তুমি যদি কোনো পুরুষকে বিবাহ করতে না চাও, তবে আমি একখানা তলোয়ারের সঙ্গে তোমার বিবাহ দেব। সরলা বাড়ি ফিরল যেন একটা পাখির মতন উড়তে উড়তে। হঠাৎ সবকিছু কিরকম বদলে গেছে।
দেবেন্দ্রনাথের সম্মতি যে এত সহজে পাওয়া যাবে সে কল্পনাই করেনি। এরপর অন্য কারুর আপত্তি টিকবে না। তলোয়ারের সঙ্গে বিয়ে, সে তো দারুণ ব্যাপার। আগেকার কালে নাকি অরক্ষণীয়া কন্যাদের কোনো ঘাটের মরার সঙ্গে বিবাহ দেওয়া হতো, কিংবা কোনো গাছের সঙ্গে। তার চেয়ে উত্তর ভারতের এই রীতি অনেক ভালো। তলোয়ারের সঙ্গে বিয়ে হবে, সারা জীবন আমার বিছানার পাশে সেই তলোয়ার থাকবে, আর কোনো পুরুষ হাত বাড়াতে সাহস করবে না। ফিরে এসেই সরলা সোজা চলে এলো বাবার নিজস্ব কাজের ঘরে। এ ঘরের দেওয়ালে একটি ঢাল ও দুটি তলোয়ার ঝোলানো আছে। একটি তলোয়ার সে নামিয়ে নিল। কোষ মুক্ত করে তলোয়ার সমেত ডান হাতটা উঁচু করতেই শরীরে যেন একটা তরঙ্গ অনুভব করল। ফিসফিস করে বলল, কে বলে অবলা তুমি নারী? কিন্তু সারা জীবন তলোয়ারের মতো একটা বোবা পদার্থের সঙ্গে কাটাতে হবে? যদি কখনো পুরুষকে মনে হয় পুরুষ শ্রেষ্ঠ, যদি সেরকম কেউ আমার সঙ্গ চায়, তাকে ফিরিয়ে দিতে বাধ্য হব আমি? জীবন শুধু শুষ্কই থাকবে? তাহলে কি গান কবিতা একদিন শুকিয়ে যাবে না হৃদয় থেকে? এ যেন রে অভিশপ্ত প্রেতের পিপাসা, সলিল রয়েছে পড়ে শুধু দেহ নাই। না না, অবিবাহের শপথ নিতে পারব না। ভবিতব্যের দ্বার উন্মুক্ত থাকুক। একদিন সেই দ্বারে এসে যদি দাঁড়ায় আমার হৃদয় বল্লভ, তাকে আমি ফেরাবো না। গিরিশের মাতৃহীন শিশুটিকে আর বাঁচানো গেল না। 3 বছর বয়সও পূর্ণ হল না তার। এরপর গিরিশ একেবারেই উদাসীন হয়ে গেলেন। থিয়েটারের কথা যেন মুছে ফেললেন মন থেকে। এখন তিনি গুরুভাইদের সঙ্গেই বেশি সময় কাটান। রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর তার কথা অনেকেই ভুলে গেছে। অধিকাংশ পত্রপত্রিকাতে তার মৃত্যু সংবাদও প্রকাশিত হয়নি, কিন্তু তার গুটিকতক তরুণ ভক্ত কিছুতেই তাকে ভুলতে পারছে না। বাড়ি ফিরে গেলে পাছে তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাই তারা একটা আস্তানায় জড়ামড়ি করে রয়ে গেছে। কাশীপুরের সেই বাগান বাড়ি ছেড়ে দিতে হয়েছিল। অত টাকা ভাড়া দেবে কে? গৃহভক্তদের মধ্যে 2-3 জন ছাড়া বাকি সবাই হাত গুটিয়ে নিয়েছে। তরুণরা বরানগরের গঙ্গার ধারে মাত্র 11 টাকা ভাড়ায় একটা একেবারেই ভাঙাচোরা পোড়োবাড়ি নিয়েছে। লোকে বলে ওটা ভূতের বাড়ি। নরেন, রাখাল, শশী, তারক, বাবুরাম প্রমুখ 10-12 জন সেখানে থাকে। নিদারুণ দারিদ্র, পান্তা ভাতে নুন জোটে না এমন অবস্থা। তবু তারা আছে মহানন্দে। রামকৃষ্ণের ভালোবাসার স্মৃতি তাদের সম্বল। অন্য লোকেরা ভাবে, এইসব হাতে গরিব ছোড়াগুলো ওখানে পড়ে আছে কেন? চাকরি বাকরির সন্ধান করলেই পারে। রামকৃষ্ণদেব তো কারুকে সংসার ত্যাগ করতে বলেননি। কিন্তু ওরা যে কোত্থেকে ত্যাগের মন্ত্র পেয়েছে তা কেউ জানে না। গিরিশ প্রায়ই আসেন এখানে। হাসি ঠাট্টা গল্প তর্ক হয়। নরেন, রাখাল, কালী এরা সবাই পড়াশুনো করা ছেলে। বরানগরের এই বাড়িতেও বাইবেল, কোরআন, বেদ, উপনিষদ, ত্রিপিটক পাঠ চালিয়ে যাচ্ছে। এদের সঙ্গে কথা বললে গিরিশ বুদ্ধি চর্চার আনন্দ পান। নরেনরা বরানগর ছেড়ে কখনো কলকাতায় এলে বাগবাজারের গিরিশের বাড়িতে তামাক খাওয়ার জন্য থামে। তখনও চলে আড্ডা আর গান। বয়সের অনেক তফাৎ, তবু নরেনের সঙ্গে গিরিশের এখন তুই তোকারির সম্পর্ক। গিরিশ মাঝে মাঝে বলেন, আমাকে পুরোপুরি তোদের দলে নিয়ে নে নরেন, আমিও বরানগরের মঠে গিয়ে থাকব। মঠের মতন কিছুই না, একটা সংস্কারহীন জীর্ণ বাড়ি, সাপখোপের আস্তানা। মাঝে মাঝে ওপর থেকে ছাদের ইটকাট ভেঙে পড়ে। তবু মুখে মুখে ওরা বলে বরানগরের মঠ। নরেন রাজি হয় না। মাঝে মাঝে আমাদের ভিক্ষা করে চাল জোগাড় করতে হয়। শুধু ভাতের সঙ্গে 2টো লঙ্কা পেলে খাওয়া হয়ে যায়। গিরিশচন্দ্র এ কষ্ট সহ্য করতে পারবে না। মহেন্দ্রলালের সংস্পর্শে এখন বিজ্ঞানের দিকে ঝোঁক এসেছে গিরিশের। সময় পেলেই গণিত চর্চা করেন।
মহেন্দ্রলালের বিজ্ঞান সভার এখন নিয়মিত সদস্য। প্রতিটি বক্তৃতা শুনতে যান। সভা আরম্ভ হওয়ার ৩-৪ ঘন্টা আগে গিয়ে বসে থাকেন। কখনো মহেন্দ্রলালের সঙ্গে হাত মিলিয়ে টেস্ট টিউব, বিকার, গ্যাস বার্নার এইসব সাফ করেন। তখন তাকে দেখে কে বলবে, এই সেই বিখ্যাত নট নাট্যকার গিরিশ ঘোষ। মানুষের জীবনে কখনো কখনো এমন ভূমিকা বদল হয়। এই ভূমিকা বদলে গিরিশও যেন বেশ তৃপ্ত। পাদপ্রদীপের আলো আর তার চোখ ধাঁধায় না। এবার ঠিক করলেন গুরুর জন্মস্থান দেখে আসব। গরুর গাড়ি ছাড়া আর অন্য কোনো যানবাহনে কামারপুকুর জয়রামবাটি পৌঁছবার উপায় নেই। একেবারেই গণ্ডগ্রাম। বাড়ি মানে কুঁড়ে ঘর। গিরিশ এমনভাবে গ্রাম বাংলা দেখেননি কখনো আগে। এমন আদিগন্ত মাঠ, এমন বিস্তীর্ণ আকাশ, এমন অমলিন প্রকৃতি, সেই রকমই সরল মানুষজন। শারদামণি এখন এখানে রয়েছেন। গিরিশ তাঁর অতিথি হলেন। নিজের হাতে রান্না করেন শারদামণি। গিরিশকে খেতে বসিয়ে পাখার হাওয়া করতে করতে গল্প করেন কত রকম। বাল্যকালে মাতৃহীন গিরিশ, কখনো মাতৃস্নেহ পাননি। তাঁর চোখে জল আসে। হঠাৎ একদিন খাওয়া থামিয়ে বললেন, তুমি তো আমার মা, আমার নিজের মা। শারদামণি হাসেন। গিরিশ দৃঢ়ভাবে বলেন, না না, শুধু ভাবের কথা নয়, আমি তোমারই সন্তান। মাঝখানে কিছুদিন অন্যের সংসারে রয়েছিলাম। বেশ তো বাবা, তুমি আবার এখানেই থাকো। মাত্র 1 সপ্তাহের জন্য গিয়েছিলেন গিরিশ। রয়ে গেলেন 8 মাস। এখন তো তার কোনো পিছুটান নেই। কলকাতা মন থেকে মুছে গেছে। এ জীবন অতি চমৎকার। তিনি দেখতে পান পুকুর ঘাটে বসে শারদামণি নিজের হাতে তার জন্য বালিশের ওয়ার, বিছানার চাদর কাচেন। রাত্রে সেই বিছানায় শুয়ে গিরিশের মনে হয়, আহা, সর্বাঙ্গে যেন মায়ের স্নেহের স্পর্শ। সমস্ত শরীর মন জুড়িয়ে গেল। এখানে এসে একদিনও মদ্যপানের ইচ্ছে জাগেনি গিরিশের। এরপর গিরিশ কলকাতায় ফিরলেন এক নতুন সংকল্প নিয়ে। নাটক ফাটক কিছু নয়, তিনি আবার কলম ধরবেন। তার গুরু এবং মাতা ঠাকুরানীর জীবন আর আদর্শ শিক্ষার কথা রচনা করবেন। এটাই হবে তার জীবনের ব্রত। কলকাতা মানেই ধুলো, ধোঁয়া। কলকাতা মানেই মানুষজন, পাওনাদার, উমেদার, চাটুকার, সুযোগ সন্ধানীদের উৎপাত। গিরিশ এখন পারতপক্ষে গুরুভাই ছাড়া আর অন্য কারো সঙ্গে দেখা করতে চান না। থিয়েটারের লোক এলে দূর দূর করেন। কোন রঙ্গমঞ্চে এখন কি নাটক চলছে তারও খবর রাখেন না তিনি। একদিন একজন অতিথি এলেন। ইনি বিশেষ সম্ভ্রান্ত বংশীয়। এঁকে উপেক্ষা করা যায় না। পাথুরে ঘাটার বিখ্যাত প্রসন্ন কুমার ঠাকুরের নাতি নগেন মুখুজ্জে। একটুক্ষণ কুশল সম্ভাষণের পর নগেন্দ্রভূষণ বললেন, বাংলার মঞ্চগুলির কি দশা হয়েছে এখন? উচ্ছিত অঙ্গভঙ্গির নাম নাকি অভিনয়। ছি ছি ছি। গিরিশবাবু, আপনি কিছু দেখেন না, কিছু বলেন না? আমার কাছে নাটকের কথা তুলবেন না মশাই, অন্য কথা বলুন। না না, আপনিও কথা বললে শুনবো কেন? আপনি বাংলা থিয়েটারের অভিভাবক স্বরূপ, আপনার শাসন করা উচিত। এতে যে বাঙালি জাতিরই সুনাম রয়েছে। ইংলিশম্যান কাগজে কি লিখেছে দেখেছেন? নগেন্দ্রবাবু, আপনি বোধহয় জানেন না, বাংলা থিয়েটারের সঙ্গে আমি সব সম্পর্ক ত্যাগ করেছি। আমি সব জানি, না জেনে কি এসেছি? আপনি সম্পর্ক ত্যাগ করতে চাইলেই বা তা মানা হবে কেন? বাংলা থিয়েটারের সম্মান রক্ষার দায়িত্ব আর কে নিতে পারে আপনি ছাড়া? সাহেবরা আমাদের প্রতি তাচ্ছিল্য দেখাবে, আমার সহ্য হয় না। আমার মাতামহ স্বর্গত প্রসন্ন ঠাকুর বলতেন, ইংরেজদের নিন্দে করবে না, তাদের সমকক্ষ হওয়ার চেষ্টা করবে। বাংলা থিয়েটার তো ওদের সমকক্ষই হয়ে উঠেছিল, আবার তার মান উচ্ছে তুলতে হবে। আমাকে এসব কথা না বলে অর্ধেন্দুকে গিয়ে বলুন, সাহেবদের সঙ্গে টক্কর দিতে সেই পারে। অর্ধেন্দু শেখরের কি মাথার ঠিক আছে? কখন কোথায় থাকেন কেউ বলতে পারে না। হঠাৎ হঠাৎ কলকাতা ছেড়ে উধাও হয়ে যান। ওসব লোক দিয়ে হবে না। গিরিশবাবু, আপনাকে আবার হাল ধরতে হবে। আপনার এমন প্রতিভা আমরা নষ্ট হতে দেব কেন?
একটা নতুন থিয়েটার প্রতিষ্ঠা করে লাভ লোকসানের চিন্তা না করে অতি যত্নের সঙ্গে অতি উচ্চ মানের এমন একটা নাটক এখন মঞ্চস্থ করা দরকার, যা দেখে সাহেবদেরও তাক লেগে যাবে। সে কাজ আপনি ছাড়া আর কেউ পারবে না। নতুন থিয়েটারের প্রতিষ্ঠা করবে কে? আমি। গ্রেট ন্যাশনালের জমিটা খালি পড়েছিল না এতদিন, সেখানে আমি সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে একটা রঙ্গালয় গড়া শুরু করেছি। নাম দিতে চাই মিনার্ভা। এমন হবে নামটা। এবং আমার ইচ্ছে আছে সে থিয়েটারের উদ্বোধন হবে একটি ইংরেজি নাটকের বঙ্গানুবাদ দিয়ে। তেমন নাটক রচনা ও পরিচালনার যোগ্যতা আর কার আছে বলতে পারেন? গিরিশচন্দ্র চুপ করে রইলেন। তার বুকের মধ্যে মত্ত সমুদ্রের ঢেউ ঝাপটা মারছে। এমন কথা অনেকদিন তাকে কেউ বলেনি। অনেকেই যেন তাকে বাতিল বলে ধরে নিয়েছিলেন, কিন্তু থিয়েটার যে তার রক্ত মজ্জায় মিশে আছে। হঠাৎ যেন দপ করে জ্বলে উঠল তার অহমিকা। তবু তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, স্টার থিয়েটার আমাকে চুক্তিতে বেঁধে ফেলেছে। অন্য থিয়েটারে যোগ দেওয়া আমার নিষেধ। আমি তাদের কথা দিয়েছি, সত্যভ্রষ্ট হতে পারবো না আমি। আপনি হেলা ফেলার মানুষ নন, আপনি গিরিশ ঘোষ। আপনাকে দিয়ে কেউ দাসখত লেখাতে পারে? চুক্তি দিয়ে আপনার হাত পা বেঁধে ফেলবে এমন চুক্তি আইনে টিকতে পারে না। কই কই চুক্তিপত্রখানা একবার আনুন দেখি। আবার মামলা মোকদ্দমা? না না, ওর মধ্যে আমি নেই। এই বেশ আছি, সুখে আছি, স্বস্তিতে আছি। সেখানে একবার দেখতে দিন না মশাই, তাতে আপত্তি কিসে? দেরাজ থেকে চুক্তিপত্রটি বার করে দিলেন গিরিশচন্দ্র। নগেন্দ্রভূষণ সেটিতে দ্রুত চোখ বোলালেন। মৃদু হাস্য ফুটে উঠল তার ওষ্ঠে। তিনি বললেন, আপনি বুঝি চুক্তিপত্র কখনো পড়েও দেখেননি? পড়ার দরকার কি? মুখের কথাই তো যথেষ্ট। মুখের কথা যথেষ্ট হলে চুক্তিপত্র স্বাক্ষর করার প্রয়োজন কি ছিল? এই চুক্তির শর্ত অক্ষরে অক্ষরে মেনে চললে আপনাকে সত্যভ্রষ্ট হতে হবে না নিশ্চয়ই। ওরা পাকা কাজ করেছে। ওরা জানতো এমন চুক্তি আইনে টিকবে না, তাই তলায় আরেকটি শর্ত যোগ আছে। আপনি যদি এই চুক্তি কখনো ভঙ্গ করেন তাহলে আপনাকে 5,000 টাকার ক্ষতিপূরণ দিতে হবে। 5,000 টাকা দিয়ে দিলে আপনার আর কোনো দায় থাকবে না। সত্যি এমন কথা লেখা আছে? নগেন্দ্রভূষণ কাগজখানা তুলে ধরলেন গিরিশের চোখের সামনে। গিরিশ অস্ফুট স্বরে বললেন, 5,000 টাকা? সেও তো অনেক টাকা। আমার সঞ্চয় কিছুই নেই। আজ বিকেলেই আপনার নাম করে স্টার থিয়েটারে আমি 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। তারপর থেকে আপনি মুক্ত। আপনার সঙ্গে অন্য কথাবার্তা পরে হবে। আপনি নাটক রচনা করাতে বসে যান তো গিরিশবাবু। আমরা বাংলা নাটকের মুখ রক্ষা করতে চাই, এইটাই হবে আমাদের প্রধান উদ্দেশ্য। অনেক দিন পর আজ সন্ধ্যায় গিরিশ একটি মদের বোতল আনালেন। মাঝখানে কিছুদিন সুরাপান বন্ধ রেখে শরীর বেশ স্নিগ্ধ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম আর কোনোদিন ও জিনিস স্পর্শই করব না, কিন্তু আজ মন বড় চঞ্চল হয়ে উঠেছে। দোতলায় তাঁর শয়নকক্ষে নতুন করে লেখার সরঞ্জাম সাজিয়ে রেখেছিলেন গিরিশ। কয়েক দিস্তে বন্ড পেপার, দোয়াত কলম, ব্লটিং পেপার, ইরেজার। আর ডিকটেশন নয়, আবার নিজের হাতে গুরু ও গুরুমাতার দিব্য জীবনের কথা লিখবেন বলে মনস্থ করেছিলেন। শুরু করা হয়নি। সেখানে বসে সুরা দিয়ে আচমন করলেন গিরিশ। মনের মধ্যে দোলাচল। একবার ভাবছেন, কি হবে আর মঞ্চের জগতে ফিরে গিয়ে? থিয়েটার মানেই তো আবার সেই প্রতিদিন উত্তেজনা, উৎকণ্ঠা, ঈর্ষা ও কলহ, রাত্রি জাগরণ ও প্রমোদ। প্রতিদিন টান টান রাখতে হয় স্নায়ু, মাথায় রাখতে হয় অন্য মঞ্চগুলির সঙ্গে প্রতিযোগিতার কথা। নাম না জানা হাজার হাজার দর্শকের হাততালির জন্য দুরু দুরু বক্ষে প্রতীক্ষা। থিয়েটারের জগতে স্নেহ, ভালোবাসা, মমতা সবই কৃত্রিম। চাটুকাররা ঘিরে থাকবে, স্ত্রীলোকেরা ভালো পাঠ পাবার জন্য গায়ে পড়ে সোহাগ দেখাবে। তার চেয়ে এই জীবনই কি ভালো নয়? লোকজনের ভিড় এড়িয়ে এই শান্ত নিরিবিলি সময় এখন নিজের দিকে ফিরে তাকানো যায়। মাঝে মাঝে গুরু ভাইদের সঙ্গে দেখা হলে উচ্চমার্গের আধ্যাত্মিক আলোচনায় চমৎকার সময় কাটে। এই তো বেশ। সকালে নির্দিষ্ট সময়ে ঘুম ভাঙে, রাত্রে তাড়াতাড়ি আহারাদি সেরে শুয়ে পড়া যায়। শরীরের উপর কোনো অত্যাচার হয় না। এই শান্তিময় জীবন ছেড়ে আবার সেই উত্তাল ঝঞ্ঝাময় জীবনে ঝাঁপ দেওয়া কি ঠিক হবে? এখনো দোয়াতে কলম ডোবাননি গিরিশ।
একবার সুরায় চুমুক দিচ্ছেন, তারপর তামাক টানছেন। হঠাৎ নরেনের জন্য উতলা বোধ করলেন। গুরু রামকৃষ্ণ তাকে বলেছিলেন, তুই যা করছিস করে যা। গুরু আর সশরীরে নেই। নরেনই ছিল শিষ্য দলের নেতা। এ সময় নরেন থাকলে পরামর্শ নেওয়া যেত, কিন্তু অনেক দিন নরেনের কোনো পাত্তা নেই। বরানগরের মঠ ছেড়ে সে যে কোথায় উধাও হয়ে গেছে কেউ জানে না। সংসারে ফিরে যায়নি নরেন, কিন্তু গুরু ভাইদের ছেড়েই বা সে কোথায় গেল? বেশ কিছুক্ষণ দ্বিধার মধ্যে থাকার পর গিরিশের শিল্পী সত্তাই জয়ী হল। তার রক্তে রয়েছে উন্মাদনা। কোনো শান্তির আশ্বাসেই তাকে প্রকৃত শান্তি দিতে পারবে না। সাধারণ নিয়ম মানা জীবন কোনো শিল্পীর জন্য নয়। শিল্প যে সর্বক্ষণ জ্বালিয়ে মারে। ফরাসি দেশের নটনাট্যকার মলিয়ের মঞ্চের ওপরেই মারা গিয়েছিলেন। গিরিশ প্রায়ই ভাবতেন, ওরকম মৃত্যুই তাঁরও নিয়তি। সাদা কাগজের ওপর গিরিশ প্রথম লিখলেন ম্যাকবেথ। নগেন্দ্রভূষণ যখন ইংরেজি নাটকের বঙ্গানুবাদের কথা বলেছিলেন, তখনই গিরিশের মাথায় এই নামটি এসেছিল। ইংরেজদের যদি চ্যালেঞ্জ জানাতে হয়, তাহলে শেক্সপিয়ার দিয়েই শুরু করা উচিত। অল্প বয়সে গিরিশ একবারই এই নাটকের অনুবাদ করেছিলেন। সে অনুবাদ বিশেষ সুবিধের হয়নি। তাই স্বশিক্ষিত গিরিশচন্দ্র স্থির করলেন আবার তিনি বাংলায় ম্যাকবেথ লিখবেন। 2-3 পৃষ্ঠা লেখার পর গিরিশ উঠে দাঁড়ালেন। সিংহের মতো পায়চারি করতে লাগলেন ঘরের মধ্যে। ওরা আমাকে বাতিলের দলে ঠেলে দিতে চেয়েছিল। বাতিল? গিরিশচন্দ্রকে বাতুল করে দিতে চেয়েছিল। মঞ্চের সঙ্গে আমার নাড়ির টান ছিন্ন করে দেবে ভেবেছিল। ওদের সবাইকে এবার আমি দেখিয়ে দেব আমার কবজির জোর। ভাবছে গিরিশ ঘোষ মরে গেছে, ফুরিয়ে গেছে। দেখাবো এবার, শুধু নাটক লেখা ও পরিচালনা নয়, আবার আমি অভিনেতা হিসেবে স্টেজে নামবো। দেখুক সবাই, শুধু বঙ্গে নয়, সারা ভারতে এখনো আমি অপ্রতিদ্বন্দ্বী। আমি গিরিশচন্দ্র ঘোষ, বাংলার গ্যারি, আবার মঞ্চ কাঁপাতে আসছি। তৈরি হও তোমরা। রাতের প্রথম প্রহরেও গিরিশের ঘরে গ্যাসের বাতি জ্বলছে। তার প্রথম পক্ষের ছেলে সুরেন্দ্র উঁকি মেরে দেখল পাশে গড়াচ্ছে শূন্য মদের বোতল। গিরিশ ভূতগ্রস্তের মতন খসখস করে অতি দ্রুত কি সব লিখে চলেছেন। পা টিপে টিপে সে পাশে এসে দাঁড়ালো। তারপর বিস্মিতভাবে বলল, বাবা, তুমি আবার নাটক লিখছ? গিরিশ মুখ তুলে ছেলের দিকে চেয়ে দেখলেন। তার মুখে যেন অন্য আলো। তারপর ছেলেকে বললেন, হ্যাঁ, নাটক, নতুন নাটক, শিগগিরই মঞ্চে নামাবো। আর তুই? দানি, তুই তাতে প্রথম পাঠ করবি দানি। এই তোর ভবিতব্য। ত্রিপুরা সরকারের চাকরি ছেড়ে দিয়েছেন শশীভূষণ, কিন্তু তার যে সংকল্প ছিল ইংরেজের রাজত্বে বসবাস করবেন না, তাও বজায় রেখেছেন। তিনি থাকেন চন্দননগরে। ফরাসিরা ইংরেজদের চেয়ে উন্নততর শাসক নয়, কিন্তু ইংরেজদের সম্পর্কে শশীভূষণের জাতক ক্রোধ জমে আছে। ফরাসিরা স্থানীয় মানুষদের সঙ্গে প্রায় মেশে না। ভারত সম্পর্কে তাদের আগ্রহ চলে যাচ্ছে। এখন তারা আফ্রিকায় উপনিবেশ স্থাপনে বেশি মন দিয়েছে। কঙ্গোতে তারা সম্প্রতি এত বড় একটা কলোনি পেয়ে গেছে, যার আয়তন ফ্রান্সের চেয়েও বড়। শশীভূষণের বাড়িটি দোতলা। ঠিক নদীর ধারে না হলেও ওপরের বারান্দা থেকে নদী দেখা যায়। প্রতিদিন সকালে শশীভূষণ নিজেই একটি নৌকা চালিয়ে চলে যান ওপারে। নৈহাটিতে তাঁর উদ্যোগেই একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে তিনি পড়াতে যান। শিক্ষকতার নেশা তার যায়নি। যদিও এই শিক্ষকতা তার জীবিকা নয়। তিনি বেতন নেন মাত্র 1 টাকা। কলকাতায় পারিবারিক সম্পত্তির নিজস্ব অংশ বিক্রি করে ভাইদের কাছ থেকে দূরে সরে এসেছেন শশীভূষণ। লক্ষাধিক টাকায় এক পাট কোম্পানির অংশীদার হয়েছেন। সেখান থেকে মাসে মাসে যে টাকা পান, তাতে তাঁর স্বচ্ছন্দে চলে যায়।
আগে কখনো জলের ধারে বাস করেননি বলে শশীভূষণ নৌকো চালাতে জানতেন না, এমনকি সাঁতারেও পারদর্শী ছিলেন না। প্রথম প্রথম এখানে এসে নদী পারাপার করতেন ফেরি নৌকোয়। তখন বিকেলে ফেরার সময় দেখতেন ওপারের ঘাটে একটি নৌকায় বসে থাকত একা একটি তরুণী, তার হাতে বৈঠা। বহু লোকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকাতো তরুণীটির দিকে, কিন্তু সে নির্বিকার। এক সময় হাতে একটি গ্ল্যাডস্টোন ব্যাগ নিয়ে উপস্থিত হতো একটি যুবক। নৌকোয় চেপে সে দাঁড়ে বসত। তারপর দুজনে জল ছপছপিয়ে চলে যেত চন্দননগরে। মাঝিদের সাহায্য না নিয়ে ভদ্র শ্রেণীর এক নারী পুরুষ যুগলকে প্রতিদিন নৌকা বাইতে দেখলে তো কৌতূহল হবেই। আমি অবশ্য নিজে থেকেই ওই যুবকটির সঙ্গে আলাপ করেছিলাম এক সময়ে। বলেছিলেন তার নাম জগদীশচন্দ্র বসু, প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স পড়ায়। নৈহাটি দিয়ে ট্রেনে কলকাতায় যাতায়াত করতে তার সুবিধে হয়। ওনার স্ত্রীর নাম অবলা হলেও তিনি অতি সপ্রতিভ মহিলা এবং বেশ সরলাও বটে। আর তরুণী চালনায় তিনি বেশি পারদর্শিনী। চন্দননগর থেকে তিনি একা আসেন এখানে। জগদীশের অনুরোধে শশীভূষণ মাঝে মাঝে ওদের নৌকোতেই ফিরতেন। জগদীশের সঙ্গে থাকত একটি বক্স ক্যামেরা। ফটোগ্রাফি বিষয়ে দুজনের আলোচনা জমে যেত। অবলাই একদিন জিজ্ঞেস করেছিল, আপনি রোয়িং করতে জানেন না? শশীভূষণ লজ্জা পেয়েছিলেন। রোয়িং একটি সাহেবী ক্রীড়া, লর্ড পরিবারের ছেলেরাও অংশগ্রহণ করে। শশীভূষণ অনেক ছবি দেখেছেন, কিন্তু দিশি নৌকো বাওয়া যেন পেশাদার মাঝিদেরই কাজ। আসলে তো ব্যাপারটা একই। শশীভূষণের হাতে অবলা একটা বৈঠা দিয়ে বলেছিল, চেষ্টা করুন না, কয়েকদিনের মধ্যেই সরগর হয়ে যাবে। কোনো নারীর কাছ থেকে পুরুষ একটা কিছু শিখছে, তাও নৌকা চালাবার মতন অদ্ভুত কাজ। কিছুদিন আগেও এ একেবারে অকল্পনীয় অভূতপূর্ব ব্যাপার ছিল। এটাও একটা প্রমাণ যে যুগ বদলাচ্ছে। সেই বসু দম্পতির সঙ্গে শশীভূষণের বন্ধুত্ব হয়েছিল, কারণ তার সঙ্গে চিন্তার সাযুজ্য ছিল। এখন তারা চন্দননগর ছেড়ে চলে গেছে। শশীভূষণের আর বিশেষ বন্ধু নেই এখানে। বেশি লোকের সঙ্গে তিনি মন খুলে মিশতে পারেন না। পরিচিতের সংখ্যা বেশি হলে পড়াশুনোর ক্ষতি হয়। বই নিয়ে সময় কাটাতেই শশীভূষণ বেশি আনন্দ পান। প্রতিদিন কয়েক ঘন্টা স্কুলে পড়িয়ে আসেন, বাকি সময় থাকেন বাড়িতেই। কলকাতার সঙ্গে তার প্রায় যোগাযোগ নেই বলতে গেলে। মাসে একবার শুধু তার কোম্পানির বোর্ড মিটিংয়ে যোগ দিতে কলকাতায় যেতে হয়। তার স্ত্রী মাঝে মাঝে পিত্রালয়ে যান, সেখানকার লোকই নিয়ে যায়, পৌঁছে দেয়। সেই জন্যই এক ছুটির দিনের অপরাহ্নে ভৃত্যের মুখে যখন শুনলেন যে বেশ বড় জুড়ি গাড়ি করে এক দর্শনার্থী এসেছে তার কাছে, তিনি বেশ অবাক হলেন। এখানে এখানে কে আসবে আমার কাছে? গায়ে বেনিয়ান চাপিয়ে, চটি ফটফটিয়ে দোতলা থেকে নেমে এসে বসবার ঘরে আগন্তুককে দেখে শশীভূষণ আরো অবাক হলেন। ফিনফিনে কাঁচি ধুতি পরা, গায়ে মুগার চাদর জড়ানো, পায়ের ওপর পা তুলে একটা সোফায় বসে আছেন ত্রিপুরার মহারাজার সচিব রাধারমন ঘোষ। মাথার চুলে পাউডারের ছোপ লেগেছে, চোখে এখন সোনালি ফ্রেমের চশমা। এছাড়া তার আর কোনো পরিবর্তন হয়নি। শশীভূষণকে দেখে দুহাত জোর করে কপালে ঠেকিয়ে তিনি বললেন, নমস্কার নমস্কার সিংহমশাই। আমার এরকম বিনা নোটিশে আগমনে দোষ নিও না। বৌদ্ধ শাস্ত্র মতে বিদ্বান জনসাধারণের মঙ্গলের জন্য যারা হিতোপদেশ দেয় আর যারা ভ্রাম্যমান পথিক, এই তিনজনকে অতিথি বলে। বিদ্বান আমি মোটেই নই, তেমন কিছু ভ্রমণও করি না, তবে হিতোপদেশ দিতে আমার কার্পণ্য নেই। সেই হিসাবে আমাকে অতিথি বলা যায় নিশ্চয়ই। তোমার শান্তির ব্যাঘাত ঘটালাম নাকি? না, আসলে আপনি দয়া করে আমাকে স্মরণ করেছেন, এতেই আমি ধন্য হয়েছি।
কিন্তু ঘোষমশাই, আপনি কি আমাকে কোনরূপ হিতোপদেশ দিতে এসেছেন নাকি? দিলেই যে তুমি শুনবে তার কি কোনো নিশ্চয়তা আছে? ভালো ভালো উপদেশের এই এক সুবিধে, কেউ গ্রহণ করুক বা না করুক, যত্রতত্র বিলিয়ে দেওয়া যায়, পয়সা তো খরচ হয় না। তা তোমার কি সংবাদ বলো? শুনলাম কলকাতা ছেড়ে তুমি এই ফরাসডাঙ্গায় নির্বাসনে আছো। ভালো বলেছেন, ফরাসিদের আশ্রয় হলো ফরাসডাঙ্গা। দেখছেন তো, চন্দননগর একটি জনবহুল শহর। এখানে কি কেউ নির্বাসনে থাকতে পারে? নির্বাসন কাকে বলে? নিরপূর্বক বশ, যোগ নীচ যোগ, অনট ভাব, অর্থাৎ কোনো অপরাধের জন্য কারুকে দেশান্তরিত করা হয়েছে, তারপর সে কোনো নগরেও থাকতে পারে, আবার জঙ্গলেও থাকতে পারে। ঘোষমশাই, আপনি তো দেখছি এক চলন্ত অভিধান। কোনো অপরাধের জন্য আমাকে কেউ বহিষ্কার করেনি। শুনে রাখুন, আমি স্বেচ্ছায় এসেছি। আরে আরে, চড়ছো কেন, চড়ছো কেন? তুমি বলেছিলে তুমি ইংরেজ রাজত্বে থাকবে না, তাই ত্রিপুরা গিয়েছিলে। তা কি আমার মনে নেই? তবে নির্বাসন অনেক সময় স্বেচ্ছা নির্বাসন হতে পারে। কেউ অভিযুক্ত করেনি, নিজের মনে একটা অপরাধ বোধ থেকেও কেউ দেশ ছেড়ে চলে যায়। আরে, আমার মনের মধ্যে কোনো অপরাধ বোধ নেই। কি অপরাধ করেছি আমি? তুমি দুম করে মহারাজের চাকরি ছেড়ে দিলে, মহারাজকে একবার মুখের কথাটাও জানালে না, সার্কুলার রোডের বাড়ি ছেড়ে উধাও হয়ে গেলে। এটাকে কি ছোটখাটো অপরাধ বলা যায় না? কিসের অপরাধ? মনে রাখবেন, আমার চাকরির কোনো শর্ত ছিল না। মহারাজ ইচ্ছে করলে তার মেজাজ খারাপ হলে যে কোনো মুহূর্তে যে কোনো কর্মচারীকে তাড়িয়ে দিতে পারেন। সেরকম আমরাও যে কোনো মুহূর্তে ছেড়ে চলে আসতে পারি। তার সঙ্গে আমি দেখা করিনি বটে, কিন্তু চিঠি লিখে জানিয়ে এসেছি। রাজবাড়ির কোনো জিনিসও আমি সঙ্গে আনিনি, বরং উল্টে বলা যায় আমি 1 মাসের বেতনও নিইনি। সেটাও একটা অপরাধ। কেন মাইনেটা নাওনি? মহারাজকে তুমি ঋণী রাখতে চাও? তোমার টাকাটা কোথায় পাঠানো হবে তাও আমরা বুঝতে পারিনি। যাক সে কথা, মহারাজ এখনো তোমার কথা মনে রেখেছেন, প্রায়ই তোমার কথা বলেন। তিনি তোমাকে প্রকৃতই স্নেহ করতেন। আচ্ছা শশী, তুমি হঠাৎ অমনভাবে চাকরি ছেড়ে পালালে কেন বলো তো? আপনি জানেন না, একসময় মহারাজের সঙ্গে কোনো ব্যাপারে আমার মনে একটা প্রতিদ্বন্দ্বিতার ভাব এসেছিল। তিনি ছিলেন আমার প্রতিপক্ষ। এইরকম অবস্থায় বুঝলেন ঘোষমশাই, আর যা কিছুই থাকুক না কেন, আনুগত্য থাকে না। তখন চাকরি করে যাওয়াটাই হলো অন্যায়। আর আপনি নিশ্চয়ই জানেন, অর্থের প্রয়োজনে আমি চাকরি করতে যাইনি। তুমি অতি আহাম্মক। ত্রিপুরায় অতদিন ছিলে, রাজা রাজরাদের স্বভাব বোঝনি? সেই ছুরিটাকে তুমি সার্কুলার রোডের বাড়িতে এনে রেখেছিলে কোন বুদ্ধিতে? যদি রূপের একটু চমক থাকে, তার উপর যদি গান গাইতে পারে, মহারাজের নজরে সে পড়লে তাকে মহারাজ ছাড়বেন কেন? তোমার যদি মেয়েটার উপর আসক্তি জন্মে থাকতো, তাকে অন্য কোথাও রাখতে পারতে না? তাহলেই ল্যাঠা ঝুঁকে যেত। সে অনেক জটিল ব্যাপার, প্রথমে কিছু বোঝা যায়নি। মহারাজ কিন্তু আজও তাকে ভুলতে পারেননি। এখনো হঠাৎ হঠাৎ সেই গান জানা মেয়েটির প্রসঙ্গ ওঠে, আর তখন মহারাজের চোখে ক্রোধের বিদ্যুৎ খেলে যায়। এতদিন পরেও মহারাজের জীবনে কি নারীর অভাব আছে নাকি? বাঘ যখন কোনো শিকার ধরে, তাকে তো হজম করে ফেলে, তারপর আর তার কথা মনে রাখে না। কিন্তু যে শিকার হাতছাড়া হয়ে যায়, খাওয়া উদ্যত করলেও সরে পড়ে, সে বাঘের অহমিকায় দারুণ আঘাত দিয়ে যায়। বাঘ তাকে ভুলতে পারে না, মনে মনে হলেও তাকে সারা জীবন তাড়া করে ফেলে। সে মেয়েটা এখন কোথায়? রাধারমণের শেষ প্রশ্নে
শশীভূষণ হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে বললেন, কেন? আপনি দেখতে এসেছেন বুঝি তাকে আমার এখানে লুকিয়ে রেখেছি কিনা? ও, তার মানে সেই মতলবেই আপনার আগমন? আহা, তা নয়, তা নয়। তুমি এখনো এই ব্যাপারে খুব সেনসিটিভ হয়ে আছো দেখছি। সে মেয়েটা যে তোমার বাড়িতে নেই তা আমি খুব ভালো করেই জানি। এমনি অলস কৌতূহলে জিজ্ঞেস করলাম সে কোথায়। আমি জানি না আর জানতেও চাই না। সে কোনো ক্লেদাক্ত নরকে তলিয়ে গেছে অথবা অপঘাতে মরেছে। হরিণের নিজের গায়ের মাংস আর মেয়েদের রূপ গুণ, এই তাদের শত্রু। একটুক্ষণ চুপ করে রইলেন দুজনে। পাশের বারান্দা দিয়ে একজন দাসী একটি ফুটফুটে শিশুর হাত ধরে নিয়ে যাচ্ছে। বাইরের উদ্যানে খেলা করার জন্য অধীরতায় লাফাচ্ছে শিশুটি। সেদিকে চেয়ে রাধারমণ জিজ্ঞেস করলেন, এই বুঝি তোমার বড় ছেলে? শশীভূষণের আবার ভুরু উঁচুতে উঠে গেল। সবিস্ময়ে বললেন, আপনি জানলেন কি করে যে আমার একাধিক সন্তান? ঘোষমশাই, আপনি কি দৈবজ্ঞ? জানি জানি, সব জানি। দৈবজ্ঞ টৈবজ্ঞ কিছু না। তোমার পেছনে আগা গোড়া চর লাগানো ছিল। তুমি জানতে না? তোমার বিবাহ হয় ইংরাজি 87 সালে ছাতুবাবুদের বাড়ির এক কন্যার সঙ্গে। বিবাহ বাসর বসেছিল শোভাবাজারে। সেখানে নিমন্ত্রিতদের ভিড়ের মধ্যে মিশেছিল আমাদের দুটি চর। তুমি সেই ভূমিসুতা নামের ছুরিটাকেই বিয়ে করছো কিনা মহারাজ তা জানতে চেয়েছিলেন। তোমরা বনেদি কায়েত, বিয়ের পরেও একটি রক্ষিতা পোষণ করা তোমাদের প্রথার মধ্যেই পড়ে বলতে গেলে। সেই জন্য পরেও কিছুদিন নজর রাখা হয়েছিল তোমাদের গতিবিধির ওপর। বিবাহের পরের বছরই তোমার একটি পুত্র সন্তান জন্মায় আর একটি মেয়ে হয়েছে বছর 1.5 আগে, ঠিক কিনা? তার মানে কি এখনো আমি নজরবন্দি? এ অন্যায়, ঘোর অন্যায় ঘোষমশাই। আমি কিন্তু পুলিশে খবর দেব। না, এখন আর কেউ নেই। গত বছর থেকে তুলে নেওয়া হয়েছে। শশী, এত বছর তো মহারাজের সঙ্গে রইলাম। মানুষটা কিন্তু অন্যরকম। দেখো, বাঘের সঙ্গে ওর তুলনা দিয়েছি বটে, কিন্তু ওর মধ্যে দয়া, মায়া, করুণাও যথেষ্টই আছে। ওই মেয়েটি মহারাজের অঙ্ক সাইনি হতে চায়নি, ভয় পেয়েছে। তো ঠিক আছে, সে যদি মহারাজের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে ক্ষমা চাইতো, মহারাজ নিশ্চয়ই তাকে নিষ্কৃতি দিতেন। এ আমি জোর দিয়ে বলতে পারি। তাহলে আর কোনো ঝামেলাই হতো না, মেয়েটাও বেঁচে যেত। ওসব কথার এখন বলে কি হবে? আমি আর ওসব এখন এখানে ভাবতেও চাই না। তবে এবার উঠি। তোমার বাড়িতে বুঝি চায়ের পাট নেই? অতিথি সৎকারের কোনো ব্যবস্থাও রাখনি বোঝা যাচ্ছে। আরে ছি 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 ছি, দেখুন, আপনাকে দেখে আমি এমন অবাক হয়েছিলাম যে চা জল খাবারের কথা মনেই পড়েনি। আরে বসুন বসুন, চা তো খাবেনি, আমিও বিকেলে চা খাইনি। আর আপনার যদি ফেরার তাড়া না থাকে তাহলে রাতটা অনুগ্রহ করে এই গরিবের বাড়িতে থেকেও যেতে পারেন। আপনি বসুন, আমি আসছি। এই, কে আছিস? বৈঠকখানায় চা দিয়ে যাও। উঠোনে গিয়ে চায়ের কথা হাঁক দিয়ে জানিয়ে সে আবার ফিরে এসে বললেন, ঘোষমশাই, একটা প্রশ্ন মনের মধ্যে খচখচ করছে। বলি, আপনার মতন মানি লোক এতদূর উজিয়ে এসে আমার বাড়িতে পায়ের ধুলো দিলেন, সেটা ঠিক কি জন্য তা এখনো বুঝলাম না। উদ্দেশ্য তো কিছু নেই। তোমার সঙ্গে অনেক দিনের পরিচয়, একসময় অনেক সুখ দুঃখের কথা হতো, তাই ভাবলাম একবার যাই, খোঁজ নিয়ে আসি। না, আসলে আপনি ব্যস্ত মানুষ, রাজকার্যের কত রকম ভার আপনার মাথার উপর। শুধু এই জন্যই এসেছেন সেটা ঠিক বিশ্বাসযোগ্য হলো না। 7 বছরের মধ্যে আর কখনো মনে পড়েনি, হঠাৎ এবারেই মনে পড়ল।
রাধারমণ নিজের থুতনিতে হাত বুলোতে বুলোতে কয়েক মুহূর্ত স্থির চোখে চেয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, শশী, ঈশ্বরের কৃপায় তুমি রক্ষা পেয়েছ। ওই অলক্ষী মেয়েটাকে বিয়ে করলে তুমি হয়তো কোনো সময় খুন হয়ে যেতে, বা সেরকম কিছু না ঘটলেও সারা জীবন তোমার অশান্তি লেগে থাকতই। নৃত্য গীত পটীয়সী মেয়েরা অন্তঃপুরে মানায় না, সেই জন্যই পুরাকালে তাদের বারবনিতা বানিয়ে দেওয়া হতো। সে গেছে, আপদ গেছে। এখন তুমি পাল্টি ঘরে বিয়ে করেছো, দুটি ফুটফুটে সন্তান হয়েছে, এই তো বেশ ভালো, সংসারে মন বসেছে। আমি কলকাতায় এসেছি কিছু কাজ নিয়ে তো বটেই, তাছাড়া মহারাজ শীঘ্রই কলকাতায় আসবেন, তার একটা প্রস্তুতি দরকার। মহারাজের শরীর ভালো নয় জানো, তাই রোগে ভুগছেন। এদিকে রাধা কিশোর আর সমরেন্দ্র, এই দুই কুমারের মধ্যে আকছা আকছি লেগে গেছে। কুমার সমরেন্দ্র সিংহাসনের ওপর তার পুরনো দাবি এখনো ছাড়েনি। মহারাজ কি করে দুদিক সামাল দেবেন জানি না। আসলে আমি যতটা দেখেছি, ওখানে প্রাসাদ ষড়যন্ত্র চলতেই থাকবে। এদিকে তো ইংরেজরা থাবা বাড়িয়ে আছেই। মহারাজ যদি হঠাৎ চোখ বোঝেন, সিংহাসন নিয়ে কুমারদের মধ্যে লড়াই লেগে যায়, তাহলে ইংরেজ সেই ছুতোয় ঠিক ত্রিপুরা রাজ্য গ্রাস করে নেবে। মহারাজের রাজকার্যে বিশেষ মন নেই, ফটোগ্রাফি আর কবিতা লেখা নিয়ে মেতে আছেন। এ সময় উপযুক্ত বিশ্বাসী লোকদের বিভিন্ন দিকে হাল ধরা দরকার। সেরকম লোক পাওয়া যায় কোথায়? তাই বলছিলাম কি শশী, তুমি আবার ফিরে এসো। মহারাজের তোমার ওপর কোনো রাগ নেই। ফটোগ্রাফির প্রসঙ্গ উঠলেই বলেন, ছবি তোলা ভালো বুঝতো বটে সেই একটি লোক, শশী মাস্টার। তা তুমি আসবে? প্রশ্নই ওঠে না, যাক সব কথা। আমি এই বেশ আছি, এই নিরিবিলিতে থাকতেই চাই। বেশ, তুমি ত্রিপুরা রাজ্যের পক্ষে কোনো কাজ করতে চাও না, ত্রিপুরার বিপক্ষেও কিছু করবে না আশা করি। হ্যাঁ, বিপক্ষে? সে প্রশ্ন উঠছে কি করে? কৈলাস সিংহের সঙ্গে তোমার দেখা হয়, সে এ বাড়িতেও এসেছে দুবার। কৈলাস আমাদের সঙ্গে শত্রুতা করে। তবে যে বললেন আমার পেছনে এখন আর চর নেই, আমার বাড়িতে কে আসে না আসে তা নিয়ে আপনাকে কৈফিয়ত দিতে হবে। শুনুন তাহলে, এখানকার ব্রাহ্মদের সভায় কৈলাসবাবু এসেছিলেন, আমার সঙ্গে দেখা হলে তাকে বাড়িতে ডাকবো না? এটা তো সামাজিক ভদ্রতা। একটা কথা জেনে রাখুন ঘোষমশাই, কৈলাসচন্দ্র মোটেও ত্রিপুরার শত্রু নন। হ্যাঁ, তিনি বর্তমান মহারাজকে পছন্দ করেন না, কিন্তু তার মন প্রাণ সবটাই পড়ে আছে ত্রিপুরায়। শশী, তোমার হিতের জন্যই বলছি, কৈলাসের সঙ্গে সংস্রব রেখো না। সে রাজকুমারদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাবার তালে আছে, তা আমরা সহ্য করব না। ও, এটাই বুঝি আপনার হিতোপদেশ? রাধারমণ চলে যাবার পর শশীভূষণ কিছুক্ষণ গুম মেরে বসে রইলেন। কৈলাস সিংহকে নিয়ে তার মাথা ব্যথা নেই। রাজকুমারদের মধ্যে দ্বন্দ্ব লাগুক বা না লাগুক, তাতে শশীভূষণের কি এসে যায়? কিন্তু রাধারমণ ভূমি সুতার কথা মনে করিয়ে দিয়ে গেলেন। শশীভূষণ তো তাকে ভুলেই গিয়েছিলেন। সে হারামজাদি এক বিষকণা, শশীভূষণের জীবনটা বিষিয়ে দিয়েছিল প্রায়। তাকে তিনি মন থেকে মুছে ফেলেছিলেন। কিন্তু মনের দর্পণের ছায়া কি ইচ্ছে করলেই মুছা যায়? ও নতল গভীরে রয়ে যায়। না হলে বুকটা তো তোলপাড় করছে কেন? কেন তোলপাড় করছে? ভূমি সুতার অন্তর্ধানের পর শশীভূষণের মাথায় প্রবল যন্ত্রণা হতে শুরু করেছিল। তার সেই পুরনো রোগ। ডাক্তার মহেন্দ্রলাল সরকার পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কাহিনী জেনে তিনি বলেছিলেন, শুধু ওষুধে কোনো কাজ হবে না, তুমি অবিলম্বে বিয়ে করো। তোমার এখন শরীর ভরা খিদে, সে খিদে না মেটালে রোগ সারবে না। হাতের কাছে তোমার লোভের জিনিস সন্দেশ যদি না পাও,
যদি আম থাকে তাহলে আমই খাও, কিছু একটা খাও। ডাক্তারই সব যোগাযোগ করেই দিলেন। 1 মাসের মধ্যে শশীভূষণের বিবাহ হয়ে গেল। মনোরমা ছিলেন বালবিধবা। মহেন্দ্রলাল ও আরো অনেকের মত ছিল। দেখো শশীভূষণ, কোনো বিপত্নিক দ্বিতীয়বার বিয়ে করলে কোনো বিধবাকেই গ্রহণ করা উচিত। শশীভূষণের তাতে কোনো আপত্তি ছিল না, কিন্তু বিধবা বিবাহকে কোনো বীরত্বের ব্যাপার মনে করা কিংবা তাই নিয়ে ঢাকঢোল পেটানো তার পছন্দ নয়। বিবাহ সম্পন্ন হয়েছে বিনা আড়ম্বরে। 10 বছর বয়সে বিধবা হয়েছিল মনোরমা। পুনর্বিবাহ হল 21 বছর বয়সে। এতদিন সে বাপের বাড়িতে থেকে সব রকম নিয়ম নিষ্ঠা পালন করে এসেছে। আবার তার বিয়ে হলো বটে, কিন্তু বৈধব্যের খোলস ছেড়ে সে যেন আর বেরিয়ে আসতে পারে না। সে অন্তঃপুরে সুগৃহিণী, স্বামীর নর্ম সঙ্গিনী সে হতে পারবে না। কাব্যপ্রিয় রোম্যান্টিক শশীভূষণ পূর্ণিমা রাতে স্ত্রীকে নিয়ে গঙ্গায় নৌকা বিহার করতে চান। মনোরমা তাতে রাজি হয় না। গান জানে, তবু উচ্চকণ্ঠে গান করে না মনোরমা। পড়তে জানে, বই পড়ায় কোনো উৎসাহ নেই। ছেলে ও মেয়েকে নিয়ে শশীভূষণ বেশ পরিতৃপ্ত। মেয়েটি খুবই ছোট, এখনো কথা বলতে শেখেনি। ছেলেটির নাম অভিমন্যু। সে এখন 5.5 বছরের ছটপটে বালক। শশীভূষণ তার এই আত্মজোকে মনের মতন করে গড়তে চান। শুধু লেখাপড়া শেখা নয়, তাকে পরিপূর্ণ মানুষ হতে হবে। কোনো কোনো দিন খুব ভোরে কিংবা বিকেলের দিকে শশীভূষণ ছেলের হাত ধরে বেড়াতে বেরোন। নদী, আকাশ, গাছপালা, পশু পাখি, মানুষ চিনতে শেখান তাকে। নিজে খুব যে উপদেশ বা শিক্ষা দেন তা নয়, অভিমন্যুর কৌতূহল জাগ্রত করে তোলেন। সে নানা রকম প্রশ্ন করে, তিনি উত্তর দেন। মায়ের চেয়ে বাবার সঙ্গেই বেশি ভাব অভিমন্যুর। বেড়াতে বেরোলে সে আর বাড়ি ফিরতে চায় না সহজে। একদিন অভিমন্যুকে নিয়ে শশীভূষণ বেড়াতে বেড়াতে চলে এলেন মোরান সাহেবের বাগান বাড়ির দিকে। এই অঞ্চলটি বেশ নির্জন, অনেক পাখি দেখা যায়। শশীভূষণ নিজেও সব পাখি চেনেন না। ছেলের কাছে তা অকপটে স্বীকার করতে লজ্জা নেই। একটা ইষ্টিকুটুম পাখি দেখে অভিমন্যু জিজ্ঞেস করল, বাবা, ও বাবা, ওটা কি পাখি গো? অভিমন্যু, নামটা তো জানি না বাবা, 2-1 আগে দেখেছি বটে। দেখ কি সুন্দর পালকের রং, আর কতখানি ল্যাজ, অবাক অবাক চোখ। অন্য পাখিরাও বোধহয় এই পাখিটাকে চেনে না, বুঝলি? ঘাটের সিঁড়িগুলো ভাঙা, সেখানে একটা নৌকা বাঁধা। শশীভূষণ ভুরু কুঞ্চিত করে তাকালেন। এক অতি রূপবান যুবা পুরুষ আগাছা ভেদ করে এগিয়ে যাচ্ছে বাগানের দিকে। সাপখোপের ভয়ে এখানে সহসা কেউ আসে না। শশীভূষণের অবশ্য সে ভয় নেই। এই অচেনা আগন্তুক কে হতে পারে? সুদীর্ঘ সুগঠিত শরীর, পায়ে মোজা ও বুটজুতো, প্যান্টালুন, ওয়েস্টকোট ও জ্যাকেট পরা, গ্রিক ভাস্কর্যের মতন কাটা কাটা চোখ আর নাক, গৌরবর্ণ উজ্জ্বল ললাট, সারা মুখে ভ্রমর কৃষ্ণ সরু দাড়ি, মাথার চুল লুটিয়ে পড়েছে ঘাড় পর্যন্ত। আর একটু কাছে গিয়ে শশীভূষণ চিনতে পারলেন। ও আরে, এ তো রবীন্দ্রবাবু। চুঁচুড়ার কাছে গঙ্গাবক্ষে এক বজরায় থাকেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তার পুত্র আর জামাতাগণ প্রায় দেখা করতে আসে। শশীভূষণের মনে পড়ল, অনেক বছর আগে কবিবর রবীন্দ্রবাবুকে এ বাড়িতেই আমি প্রথম দেখেছিলাম। সেদিন আর আজ কত তফাৎ। রবীন্দ্র শশীভূষণের উপস্থিতি টের পায়নি। সে উদাসীনভাবে ঘুরে বেড়াতে লাগলো এদিক ওদিক। এক একটা গাছ স্পর্শ করে, একটু থমকে দাঁড়ায়। একটা কদম গাছের তলায় গিয়ে ঊর্ধ্বমুখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর কদমের ডাল থেকে ঝুলতে থাকা দোলনাটার কাছে গিয়ে দড়ি ধরে দাঁড়িয়ে রইল নিস্পন্দের মতো। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। শশীভূষণ একটা দীর্ঘশ্বাস ফেললেন। রবীন্দ্রবাবু কোন স্মৃতিভারে আপ্লুত
তা তিনি জানেন না, কিন্তু তার নিজেরই যেন এক পলকের জন্য মনে হলো এমনকি দেখতে পেলেন ওই দোলনায় বসে আছে এক নারী, অবিকল ভূমি সুতার মতন। মিনার্ভা থিয়েটার যেমন অতি রমণীয়ভাবে সজ্জিত হয়েছে, তেমনি ম্যাকবেথের প্রস্তুতিতেও কোনো খুঁত রাখা হয়নি। ইংরেজ চিত্রকর দিয়ে দৃশ্যপট আঁকানো হয়েছে। পোশাক আশাক অবিকল বিলাতি, অন্তরালে বিলাতি বাজনা। সৌভাগ্যক্রমে অর্ধেন্দুশেখরকে পাওয়া গেছে দলে। তিনি তো একাই 100। অর্ধেন্দুশেখর বড় পাঠ চান না। একই নাটকে 3-4টি ছোট ছোট বিভিন্ন রকম ভূমিকায় তার জুড়ি নেই। ম্যাকবেথে তার ভূমিকা 5টি চরিত্রে। তার মধ্যে তিনি জোর করে একজন ডাকিনীও সাজতে চেয়েছেন। পুরনো আমলের আরো অনেককে পাওয়া গেছে। লেডি ম্যাকবেথের ভূমিকা অতি কঠিন। সে পাঠ প্রথমে দেওয়া হয়েছিল প্রমোদা সুন্দরীকে। সে পাকা অভিনেত্রী, কিন্তু ইদানিং স্থূলাঙ্গিনী হয়েছে। হাঁসের মতন থপথপ করে হাঁটে। মেম সাহেব হিসেবে তাকে একেবারেই মানায় না। তখন 3 কড়ি নামে এই মেয়েটিকে নিয়ে মহড়া দেওয়া হলো কয়েকদিন। মেয়েটি ঠিক নতুন নয়, অন্য থিয়েটারে কয়েকবার খুচরো পাঠ করেছে। রোগা, লম্বা চেহারা, অনেকে ঠাট্টা করে তাকে নাম দিয়েছে তেঠিঙে। তবু গিরিশ বললেন, লেডি ম্যাকবেথের কিছুটা পুরুষালী চেহারা হলে ক্ষতি নেই। শেষ পর্যন্ত 3 কড়িই মনোনীত হলো সেই ভূমিকায়। এর মধ্যে দুরাত্রি অভিনয় হয়ে গেছে, বেশ উতরে গেছে 3 কড়ি। নতুন নাটকে প্রথম 2-1টি শোতে সমালোচকদের ডাকা হয় না। প্রথম দিকে কিছু ভুলভ্রান্তি থাকেই। এই শনিবারে প্রকৃতপক্ষে জনসমক্ষে সম্পূর্ণ আত্মপ্রকাশ। সমস্ত পত্রপত্রিকার সম্পাদক ও নাট্য সমালোচকদের আহ্বান জানানো হয়েছে। আমন্ত্রিত হয়েছেন শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শো নষ্ট হলে অপমানের একশেষ হতে হবে। ফলে 3 কড়ির অসুস্থতার সংবাদ শুনে গিরিশ যখন মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন, তখন অর্ধেন্দুশেখর বললেন, গুরু, আমাদের এই নাটকে একটা ছুরি একটা ছেলের পাঠ করছে। আগেও ছুটকো ছাটকা পাঠ করেছে, কিন্তু ছুরিটার একটা গুণ কি জানো? পুরো নাটকটাই প্রায় ওর মুখস্থ। আমি শুনেছি ও প্রথম থেকে শেষ পর্যন্ত সব পাঠ মুখস্থ বলতে পারে, প্রায় শ্রুতিধর বলা যায়। একবার তাকে ট্রায়াল দিয়ে দেখবে নাকি? থামো তো, মুখস্থ থাকলেই পাঠ করা যায়? তাও লেডি ম্যাকবেথ? আমি মরছি নিজের জ্বালায়। অর্ধেন্দুশেখরকে মুখ ঝামটা দিয়ে গিরিশ ভাবতে বসলেন। বনবিহারিণী, কুসুম কুমারীর মতন পাকা অভিনেত্রীদের বয়স হয়ে গেছে, মঞ্চ থেকে প্রায় বিদেয় নিয়েছে। তাদেরই কারুকে ফিরিয়ে আনবো কি? নাকি প্রমোদা সুন্দরীকে লেডি ম্যাকডাফের ভূমিকা থেকে সরিয়ে এনে লেডি ম্যাকবেথ সাজাবো? তাহলে ও ভূমিকাটা কে করবে? খানিক ভেবে কোনো উপায় না পেয়ে গিরিশ আবার মুখ তুলে অর্ধেন্দুশেখরকে বললেন, ঠিক আছে, ডাকো তো ছুরিটাকে, একবার দেখি। অর্ধেন্দুশেখর একটি মেয়েকে নিয়ে এলেন। সে লেডি ম্যাকডাফের ছেলে সাজে। পাতলা দোহারা চেহারা, মাজা মাজা রং, চক্ষু দুটি টানা টানা। সে পরিষ্কার দৃষ্টিতে তাকাতে পারে। কি নাম তোর? নয়নমণি। নাম শুনে গিরিশ বিরক্তির সঙ্গে মাথা ঝাঁকানি দিয়ে বললেন, আসল নাম কি বল? পাঁচি, বুচি, খেন্তি, ডেকচি, পটল, আন্নাকালী, পদিরানী, এই সবই তো নাম হয়। ভালো ভালো নাম আমরা দিয়ে দিই। বনবিহারিণী, বিনোদিনী, প্রমোদা সুন্দরী, কুসুম কুমারী, এসব আমার দেওয়া নাম। নয়নমণি আমার নাম। বটে? জন্মেছিস কোথায়? সোনাগাছি, হারকাটার গলি, গোয়া বাগান, উল্টো ডিঙি, কোথায়? ওসব কোথাও না, আমি জন্মেছি অনেক অনেক দূরে। গিরিশ এবার মুখ তুলে মেয়েটির সর্বাঙ্গ ভালো করে খুঁটিয়ে দেখলেন। তারপর বললেন, হাড়ের উপর মাংস নেই, খেতে পাস না বুঝি? ঠিক আছে, সাজিয়ে গুজিয়ে নিলে এই চেহারাতেই চলবে। তুই নাকি আমার পুরো ম্যাকবেথ মুখস্থ বলতে পারিস। মুখস্থ করেছিস কেন? ইচ্ছে করে করিনি, মহড়ার সময় আড়াল থেকে শুনি, শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে যায়। বল দেখি ডাকিনীর সংলাপ।
নয়নমণি সঙ্গে সঙ্গে শুরু করল। দিদিল, বল না আবার মিলব কবে তিন বোনে? যখন ঝরবে মেঘা, ঝুপুর ঝুপুর, চক চকা চক আনতে চিকুর, কড় কড়া কড় করাত করাত, ডাকবে যখন ঝনঝনে। এলো চুলে মালার মেয়ে, বসে উদম গায়, ভোর কোঁচরে ছেঁচা বাদাম চাকুম চুকুম খায়। শুনতে শুনতে গিরিশের ভুরু উঠে গেল অনেকখানি, কুঞ্চিত হলো ললাট। তিনি আবার বললেন, আমি আগে কখনো এদের কারুকে অন্যের পাঠ মুখস্থ বলতে শুনিনি। লেডি ম্যাকবেথের জবানি বলতো খানিকটা শুনি। আয় 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 রে, নরকবাসী পিশাচ নিচয়, ডাকিছে জিঘাংসা তোরে। আয় তরা করি, হর নারী কোমলতা, হৃদি হতে মম আপাদ মস্তক কর কঠিনতাময়। তুই বললি পিশাচ নিচয়, কঠিনতাময়। তোর জন্ম কোথায় ঠিক করে বলতো? অনেক দূরে, আমি উচ্চারণ ঠিক করে নেব। মেম সাহেবরা কেমন করে হাঁটে জানিস? হেঁটে দেখাতে পারবি? এমুড়ো থেকে ওমুড়ো পর্যন্ত হেঁটে যা তো। নয়নমণি থুতনিটা ঈষৎ উঁচু করে গর্বিত ইংরেজ রমণীর অবিকল ভঙ্গিতে হেঁটে গেল। ওহে অর্ধেন্দু শেখর, এ মেয়েকে পেলে কোথায়? আস্তাকুর থেকে কুড়িয়ে এনেছি বলতে পারেন। এ মেয়ের অনেক গুণ আছে, ভালো গাইতে পারে, নাচতেও জানে। এ পর্যন্ত ভালো পার্ট পায়নি, ছোট ছোট রোল করছে ৩-৪ বছর। এ যে দেখছি ছাই চাপা আগুন। উচ্চারণে একটু দোষ রয়ে গেছে, কিন্তু ওর হাঁটা দেখেই বুঝতে পেরে গেছি ও বড় অভিনেত্রী হবে, যদি মাথা না বিগড়ে যায়। গিরিশ তারপর নয়নমণির দিকে ফিরে বললেন, এই, তোর বাঁধা বাবু আছে? আগে আরে বলছি, তোর বাঁধা বাবু আছে? আমার সঙ্গে আজ সারা রাত কাটাতে পারবি? নয়নমণি চুপ করে রইল। গিরিশ এখন অস্থির হয়ে আছেন। নীরবতা তাঁর সহ্য হল না, প্রচন্ড ধমক দিয়ে বললেন, কথাটা বুঝলি না? রাত কাটাতে হবে মানে আমার সঙ্গে বিছানায় শুয়ে তোকে ঢলানি করতে হবে না। আজ সারা রাত মহড়া দেব, তুই থাকতে পারবি? পারবো। 3 দিনের মধ্যে পুরো তৈরি হয়ে গেল নয়নমণি। গিরিশ খুবই সন্তুষ্ট, তবু একটু ভয় রয়ে গেছে। মহড়ার সময় ভালো করা আর মঞ্চে শত শত দর্শকের সামনে সব ঠিকঠাক করে যাওয়া এক কথা নয়। এত বড় পার্ট যে ও আগে করেনি, তাও এরকম শক্ত ভূমিকা। রামকৃষ্ণদেবের ছবির সামনে প্রণাম ও ধ্যান শেষ করে গিরিশ নয়নমণিকে ডাকলেন। লেডি ম্যাকবেথ রূপিণী নয়নমণিকে বোধ হয় এখন তার নিজের জননীও চিনতে পারবে না। কালো ভেলভেটের লম্বা গাউনে এখন আর তাকে কৃষ মনে হয় না। মুখমণ্ডল গোলাপি বর্ণ, মাথার দীর্ঘ চুল ঘোড়ার লেজের মতন গুচ্ছ করে বাঁধা, ওষ্ঠ অধর বেদানার কুয়ার মতো রক্তিম, দীর্ঘ অক্ষিপল্লব। তার দৃষ্টি যেন সুদূর। নয়ন, তুই আমার মান রাখতে পারবি তো? আমার গুরুর ছবিতে প্রণাম কর। নয়নমণি প্রথমে হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা ঠেকিয়ে রইল একটুক্ষণ। কি যেন সে বলতে লাগলো ফিসফিসিয়ে। পরে সে গিরিশের পাদবন্দনা করে উঠে দাঁড়ালো, দুহাত জোড় করে নমস্কার জানালো রামকৃষ্ণদেবের ছবিকে। গিরিশ তার মাথায় হাত রাখলেন। ডায়নামো বসিয়ে বিজলিবাতির ব্যবস্থা হয়েছে। মঞ্চ একেবারে আলোয় আলোময়। এত আলো আগে কখনো ছিল না। মুখের প্রতিটি রেখা পর্যন্ত দেখা যায়। উইংসের পাশ থেকে বিজলিবাতির ওপর বিভিন্ন রঙিন কাগজ মুড়ে ফোকাস করা হবে। এই সব ব্যবস্থাই নতুন। এত বেশি আলো বলে গিরিশ অভিনয় ধারারও বদল করেছেন। এখন থেকে কণ্ঠস্বরের ওঠানামা ছাড়াও মুখের অভিব্যক্তি এবং চোখের বিভিন্ন ভঙ্গিও প্রাধান্য পাবে। এত মুহুর্মুহু করতালি গিরিশ আশাই করেননি। আজ দর্শকদের মধ্যে অনেক সাহেব রয়েছে, তারাও হাততালি দিচ্ছে। গিরিশ আগে লোকমুখে শুনেছিলেন
ইংলিশম্যান পত্রিকার সম্পাদক তার সহকর্মীদের বলেছিলেন, বাঙালি থেন অফ কর্ডার, এ যে হাসির ব্যাপার। চলো নেটিভদের থিয়েটারে ম্যাকবেথ দেখে একটু হেসে আসি। কিন্তু এখন তো সাহেবরা হাসছে না, মুগ্ধ হয়ে হাততালি দিচ্ছে। গিরিশ লক্ষ্য করলেন নয়নমণি অভিনন্দিত হচ্ছে বারবার। মহড়ার চেয়েও ভালো অভিনয় করেছে নয়নমণি। এই মেয়েটি যেন জন্ম অভিনেত্রী। শেষ দৃশ্যে ড্রপ সিন পড়ার পর দর্শকরা উঠে দাঁড়িয়ে এমন সহর্ষ চিৎকার করতে লাগলো যে আবার পর্দা তুলে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সার বেঁধে দাঁড় করানো হলো। গিরিশ সামনে এগিয়ে এসে সকলকে নমস্কার জানিয়ে ধন্যবাদ জানালেন। তারপরেও দর্শকরা এনকোর এনকোর বলতে লাগলো। তখন গিরিশ নয়নমণিকে এগিয়ে দিলেন সামনে। একে একে অন্য সবাই একবার করে সামনে এলো। এক জমিদার মেডেল ঘোষণা করলেন লেডি ম্যাকবেথের নামে। নগেন্দ্রভূষণ দমদমের এক বাগানবাড়িতে বিরাট খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। অদ্য রজনীর সার্থকতায় সবাই অভিভূত, আনন্দের শেষ নেই। কিন্তু গিরিশচন্দ্র ক্লান্ত, বিষম ক্লান্ত। গত 3 রাত তার ঘুম হয়নি। অভিনয়ের সময় মঞ্চে তার দাপট দেখে কেউ বুঝতে পারেনি যে ভেতরে ভেতরে তিনি কতখানি ক্লান্ত হয়ে আছেন। অন্য থিয়েটারের লোকজনও আজ গোপনে টিকিট কেটে এই থিয়েটার দেখতে এসেছে। নাটকের বাঁধুনি, পাত্রপাত্রীদের সাজসজ্জা, মঞ্চের নতুন রূপ তো আছেই, কিন্তু এই প্রৌঢ় বয়সেও অভিনেতা হিসেবে গিরিশের তেজ দেখে তারা সকলে হতবাক। গিরিশ আর পানভোজনের আসনে যেতে পারলেন না, শুয়ে পড়লেন বাড়ি ফিরে। সমস্ত পত্রপত্রিকাতেই ম্যাকবেথের প্রশস্তি বেরুল, তবু তাতে ফাঁক রয়ে গেল একটি। হ্যান্ডবিলে লেডি ম্যাকবেথের চরিত্রাভিনেত্রী হিসেবে নাম ছিল তিনকড়ি দাসীর। সমস্ত প্রশংসা বর্ষিত হল তার নামে। নয়নমণির কথা কেউই জানে না। তিনকড়ি 2 দিন পরেই সুস্থ হয়ে ফিরে এসে দাবি জানালো পরবর্তী অভিনয়ে সে তার ভূমিকা ছাড়বে না। তার দাবি ন্যায্য, কিন্তু নগেন্দ্রভূষণ, অর্ধেন্দু ও আরো কয়েকজনের মতে নয়নমণির অভিনয় অনেক জীবন্ত হয়েছে, তাকে মানিয়েছেও খুব। সুতরাং 3 কোটির বদলে তাকেই রাখা হোক। এই নিয়ে একটা কলহের উপক্রম হল। মধ্যস্থ হয়ে নগেন্দ্রভূষণকে গিরিশ বললেন, এই অবস্থায় 3 কোটিকে বঞ্চিত করা ঠিক হবে না, তাতে একটা কুদৃষ্টান্ত স্থাপিত হবে। 3 কোটি লেডি ম্যাকবেথ করুক, নয়নমণিকে পরে অন্য সুযোগ দেওয়া যাবে। এখন সে যাতে মনে আঘাত না পায়, আমি নিজে তাকে বুঝিয়ে বলবো। মনে আঘাত পাবে? কি যে বলছেন গুরু, ও ছুরিটা তো পাগলি, নিজের জন্য কিছুই চায় না। তবু গিরিশ নয়নমণিকে ডেকে পাঠালেন গ্রিন রুমে। নরম কণ্ঠে বললেন, আয় বস, তুই গান জানিস শুনলুম, আমাকে একটা গান শোনাবি? গিরিশকে চমৎকৃত করে নয়নমণি জয়দেবের গীত গোবিন্দ থেকে খানিকটা গেয়ে শোনাল। তার সংস্কৃত উচ্চারণে কোনো ভুল নেই। গিরিশ একটুক্ষণ মুগ্ধভাবে তার দিকে তাকিয়ে থেকে বললেন, কোথায় ছিলি তুই এতদিন? তুই তো লেখাপড়া জানিস মনে হচ্ছে। কে তোকে এসব শেখালো? আমি নিজে নিজেই শিখেছি। বাহ, তুই সেদিন আমার মুখ রক্ষা করেছিস। সব কাগজে এ নাটকের খুব সুখ্যাতি বেরিয়েছে। ইংলিশম্যান কাগজ পর্যন্ত লিখেছে বিলেতের স্টেজের তুলনায় আমাদের প্রোডাকশন কোনো অংশে খারাপ হয়নি। 2 প্যারাগ্রাফ লিখেছে তোর অভিনয় সম্পর্কে, যদিও নাম পেয়েছে 3 কোটি। দেখ, থিয়েটারে এরকমই হয়, নাটক ভালো হলো কি না সেইটাই বড় কথা, সবাই মিলে সেই চেষ্টাই করতে হয়। আমি ছোট পার্টি করব, ম্যাকডাফির ছেলের পাঠ। তুই ছোট পাঠ করবি? বেশ, তা মাঝে মাঝে 3 কোটির বদলে তোকে যদি নামাই, কিছুদিন 3 কোটি করুক, তারপর। আমার ছোট পার্টি ভালো। 3 কোটি দিদির এই পাঠ আমার দেখতে খুব ভালো লাগে। কি সুন্দর গলা! এমন কথা কখনো শুনিনি। তুই কে রে? ঠিক আছে, তুই এখন ছোট পার্টি কর, পরের নাটকে তোর জন্য আমি বড় রোল লিখব। ইচ্ছে আছে শেক্সপিয়ারের সব নাটক আমি একে একে বাংলায় মঞ্চে নামাবো।
হ্যামলেটে তুই হবি ওফেলিয়া। নগেনবাবুকে বলবো এ মাস থেকেই তোর কিছু মাইনে বাড়িয়ে দিতে। বেশি মাইনে নিয়ে আমি কি করব? 20 টাকা পাই, তাতেই আমার স্বচ্ছন্দে চলে যায়। এ মেয়ে দেখছি সত্যি পাগল। পাগলদেরই আমার বেশি পছন্দ। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে শিকাগোতে এক বিরাট বিশ্ব মেলার আয়োজন করা হয়েছে। পৃথিবীর বহু দেশের শিল্প সম্ভার, বাণিজ্য সম্ভার, বস্ত্র ও ধাতু দ্রব্য সব মিলিয়ে এক মহা প্রদর্শনী। তার সঙ্গে রয়েছে বহুবিধ আমোদ প্রমোদের ব্যবস্থা। এই বিশ্বমেলারই এক অংশে এক ধর্ম সম্মেলন ডাকা হয়েছে। পৃথিবীর সমস্ত ধর্মের প্রতিনিধিরা সেখানে এক মঞ্চে বসে মত বিনিময় করবেন। বিশ্ব মেলার চেয়েও এই ধর্মসভা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। সাহেবদের জগতে খ্রিস্টানদের ধর্মই শ্রেষ্ঠ, আর সব ধর্মের লোকেরা পাপী ও অধঃপতিত। এই রকম অবস্থায় শিকাগোর সর্বধর্ম সম্মেলন অবশ্যই তাৎপর্যপূর্ণ। একই মঞ্চে খ্রিস্ট ধর্মের গুরুদেব, পাশে অন্য ধর্মের প্রবক্তাদের স্থান দেওয়ার অর্থ তো সেই সব ধর্মের গুরুত্ব স্বীকার করে নেওয়া। এই ঊনবিংশ শতাব্দীতে এদেশের মানুষ ধন ঐশ্বর্যে সব জাতকে ছাড়িয়ে যেতে বসেছে। হঠাৎ এত অর্থ ঐশ্বর্যে বলিয়ান হবার ফলে অধিকাংশ আমেরিকান হয়ে উঠেছে ভোগবাদী। ধর্মের অত কড়াকড়ি নিয়ে মাথা ঘামাতে তাদের ভালো লাগে না। শিক্ষিত সমাজ যারা নানা বিষয়ে পড়াশোনা শুরু করেছে, তারা ধর্মের অনুশাসনের বদলে দর্শনের দিকটা সম্পর্কে বেশি আগ্রহী। তারা অন্যান্য ধর্মগ্রন্থ, বিশেষত বৌদ্ধদের শাস্ত্র পড়ে বিস্মিত হয়ে ভাবতে শুরু করেছে। এত উচ্চ মার্গের চিন্তা অন্য ধর্মে থাকতে পারে? ডারউইন ও তার অনুগামীরাও শিক্ষিত খ্রিস্টানদের মনে একটা জোর আঘাত দিয়েছে। সাহেবরা ভাবল, ডারউইন বলেছেন বাইবেল অভ্রান্ত নয়, মনুষ্য সৃষ্টির সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, এটা যে প্রমাণ সিদ্ধ। তাহলে দেখা যাক অন্য ধর্ম কি বলে। দূর দূর দেশ থেকে অন্য ধর্মের কালো, খয়েরি, হলদে মানুষগুলি এখানে এসে ইংরেজি ভাষায় কি এমন মহৎ কথা আমাদের শোনাতে পারে। বরং এই মঞ্চেই আবার প্রমাণিত হবে খ্রিস্ট ধর্মই সকলের চেয়ে শ্রেষ্ঠ। খ্রিস্ট ধর্মের জয় জয়কার পড়ে যাবে। আহ্বান জানানো হয়েছে পৃথিবীর প্রায় সমস্ত উল্লেখযোগ্য ধর্মের প্রতিনিধিদের। ইহুদি, মুসলমান, বৌদ্ধ, তাও, কনফুশিয়ান, শিন্টো, পারস্যের অগ্নি উপাসকদের ধর্ম, ক্যাথলিক, গ্রিক চার্চ, প্রোটেস্ট্যান্ট ইত্যাদি। এমনকি থিওসফিস্ট ও ব্রাহ্মদেরও ডাকা হয়েছে। শুধু হিন্দু ধর্ম বাদ। তাদের মতে, হিন্দু ধর্মটা আবার কি? এ দেশের লোক কিছুই জানে না। শুধু কিছু কিছু গল্প শুনেছি আমরা। শুনেছি হিন্দু মেয়েরা স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতায় পুড়ে মরে, মায়েরা নিজের সন্তানদের নদীতে কুমিরের মুখে ছুঁড়ে দেয়। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ নামে এক বিচিত্র প্রাণী আছে। অন্য কেউ তাদের ছুঁয়ে দিলেই তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। সেই লোকেদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। জগন্নাথের রথের চাকায় হাজার হাজার মানুষ চাপা পড়ে। এইসব কোনো গল্পই পুরোপুরি মিথ্যে নয়, কিন্তু এর বাইরেও যে হিন্দু ধর্মে মহৎ কোনো চিন্তা বা আদর্শ আছে তা হিন্দুরাই ভুলে গেছে। হিন্দুদের নাকি বেদ নামে একটি ধর্মগ্রন্থ আছে, তা হিন্দুরাই পড়ে না, পড়লেও বুঝতে পারত না অবশ্য। সেই বই পাওয়াই যায় না বলতে গেলে। কোনো হিন্দু প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। জানালেই বা কে আসতো? হিন্দুদের মধ্যে অসংখ্য দলাদলি, তাদের মুখপাত্র কে হবে? সেরকম কেউ তো নেই। অন্যান্য প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের নিজ ব্যয় জাহাজে আসতে হবে। শিকাগো শহরে পৌঁছবার পর তাদের আহার ও আশ্রয়ের দায়িত্ব নেবে সম্মেলন কর্তৃপক্ষ। কোনো হিন্দুকে আমন্ত্রণ জানাবার প্রশ্নই ওঠে না।
আরও এই কারণে যে কোনো নিষ্ঠাবান হিন্দু তো জাহাজেই চাপবে না। সমুদ্রে পাড়ি দেওয়া তাদের ধর্মে নিষিদ্ধ। আমন্ত্রিত বক্তা অতিথি ছাড়াও শ্রোতা এবং দর্শক হিসেবেও নিজেদের উদ্যোগে এসেছে বহু দেশের মানুষ। 11 সেপ্টেম্বর সোমবার সকাল 10টায় বিশ্বমেলার হল অফ কলম্বাসে এই ধর্মসভার উদ্বোধন। আমন্ত্রিতরা বাইরে থেকে সারবদ্ধ হয়ে 100 ফুট লম্বা মঞ্চের ওপর এসে দাঁড়ালেন। নেপথ্যে ঘণ্টাধ্বনি হতে লাগলো। মঞ্চের ঠিক মাঝখানে একটি লোহার সিংহাসন, তাতে বসবেন আমেরিকার ক্যাথলিকদের সর্বপ্রধান ধর্মযাজক কার্ডিনাল গিগন্স। তার দুপাশে 3 সারিতে 30টি করে কাঠের চেয়ার অন্যদের জন্য। খ্রিস্টানদের কার্ডিনাল বলে কথা, তাকে তো সিংহাসন দিতেই হবে। বক্তাদের মধ্যে ভারতীয় আছেন বেশ কয়েকজন। বৌদ্ধ ধর্মের প্রতিনিধি ধর্মপাল, জৈন ধর্মের বীরচাঁদ গান্ধী, থিওসফিস্ট জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী ও অ্যানি বেসেন্ট, ব্রাহ্ম সমাজের বিবি নাগরকর ও প্রতাপচন্দ্র মজুমদার প্রমুখ। প্রতাপচন্দ্র মজুমদার 10 বছর আগে একবার আমেরিকা ঘুরে গেছেন। তিনি সুবক্তা ও সুপুরুষ। কেশব শিষ্য প্রতাপচন্দ্র একেশ্বর ব্রাহ্ম ধর্মের সঙ্গে খ্রিস্ট ধর্মকে মেশাতে পারেন চমৎকারভাবে, তাই তিনি এদেশে আগে থেকেই কিছুটা জনপ্রিয়। এখানে ঢোকার সময় প্রতাপচন্দ্র দেখলেন তাঁদের সঙ্গে সঙ্গে আসছে বিচিত্র পোশাক পরা এক ব্যক্তি। অন্য সকলেই মাটি বা খয়েরি ধরনের চাপা রঙের পোশাক পরে এসেছেন, আর এই লোকটার গায়ে একটা ক্যাটক্যাটে কমলা রঙের হাঁটু পর্যন্ত ঢোলা আলখাল্লা, কোমরে কোমরবন্ধ, মাথায় ওই রঙেরই এক বিরাট পাগড়ি। প্রতাপচন্দ্র ভুরু কুঁচকিয়ে ভাবতে লাগলেন, এই মূর্তিমানটি আবার কে? কোন দেশের? মুখখানা কচি, বয়স বেশি নয়, সকলের মধ্যে বয়ঃকনিষ্ঠ। এ আবার কোন ধর্মের লোক? কে এই বিচিত্র পোশাকের বক্তা? কোন দেশের লোক? কি বলবেন তিনি আমেরিকার ধর্ম মহাসম্মেলনে গিয়ে? আর এই প্রবল প্রতিভাময়ী অভিনেত্রী নয়নমণি বা কে? আমরা কি চিনি একে? কোথায় যেন ভূমিসুতার গুণাবলীর সঙ্গে এর মিল আছে না? তবে কি নয়নমণি ভূমিসুতা, নাকি এটাও শশীভূষণের মতো আমাদের মনের ভুল? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন 3য় পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, আবহ সঙ্গীত কৌশিক দাস, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখোপাধ্যায়, সরলা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, স্বর্ণকুমারী কেয়া মুখার্জি, দেবেন্দ্রনাথ সমীর চরিত, গিরিশ জয় মুখার্জি, নরেন প্রসূন দাস, শারদা গার্গীহর চট্টোপাধ্যায়, নগেন্দ্র ব্রতদীপ মুখার্জি, রবীন্দ্রনাথ সৌমেন চক্রবর্তী, শশীভূষণ রূপন দাশগুপ্ত, রাধারমন সৌনক সান্যাল, মহেন্দ্রলাল নরেন ভট্টাচার্য, অর্থেন্দু কার্তিক ঘোষ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।